চোখে রক্তিম চাহনি দিয়ে প্রশ্ন ছড়ে। কোন লোক? দিদার ভাইকে দেখতে যে বাড়িতে গেছিলাম ওই লোক। দিদার নাম চেনা লাগছে তুহিনের কাছে। দর্শনের ভাই দিদার মনে মনে বলে, দিদারকে কিভাবে চিনল প্রেমা? নাকি এটা অন্য দিদার? তুহিন ধীরে ধীরে দিজাকে নিয়ে দর্শনের বাড়ির চৌঘাট বেরোয়। মেয়েটা কাঁদতে কাঁদতে প্রায় নিস্তেজ, তবুও মুখটা শক্ত করে রেখেছে। এই বাড়ির প্রতিটি স্থানে যেন দিজার সাথে শোভা জড়িত। যেদিকে তাকায় দুজনের হাসি খুশি মুহূর্ত কল্পনা করে। দিজা অনেক বেশি ভালোবাসে শোভাকে। দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। শোভার কিছু হলে মেয়েটাও মানতে পারবে না। নিজ চোখে ওইভাবে শোভাকে তুলে নিয়ে যেতে দেখে দিজা অনেক ভেঙে পড়ে। রাস্তায় গড়াগড়ি খাবার মতো অবস্থা। তুহিন সামলে নিয়ে আসে। তুহিন ঠিক তখনই বুঝে নেয় এই মেয়ে আসলে দর্শনেরই বোন। দর্শন কখনো ওদের বাড়িতে বন্ধু নিয়ে যেত না। তুহিন একবার গিয়েছিল, কিন্তু তাও 5 মিনিটের জন্য। ওই সময় চাকরির জন্য চেষ্টা চালায়। দিজা তখন পরীক্ষা দেয়। তুহিনের নজরে আসেনি তখন। অবশ্য সেও কখনো বাড়িতে কে কে আছে দেখার জন্য কৌতূহল দেখায়নি। দর্শন, দাদাজান ও দিদার এদেরকেই চেনে তুহিন, কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই। দর্শন তখনই অফিস থেকে বের হয়ে বাসায় ফিরে আসে, চোখ লাল আর মুখ থমথমে। তুহিনকে এক ঝলক দেখেই কাছে এগিয়ে আসে। ওরা কি কিছু জানিয়েছে? গলা নিচু, কিন্তু শব্দের তীব্রতা। তুহিন ধীরে বলে, 50 লাখ টাকার ডিমান্ড করেছে, এর বেশি কিছু না। কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, এসব কিছুই বলেনি। হয়তো সময় নিচ্ছে। দর্শন ঠোঁট চেপে রাগ নিবারণ করে। দু চোখে রক্তিম রাগ খেলে যায়। রাগে কাঁপতে কাঁপতে বলে, শোভার গায়ে কেউ হাত তুললে আমি পুরো শহর জ্বালিয়ে দেবো তুহিন। টাকা তো দিবই না, উল্টো তার আগে বের করবো ওনাকে। কোথা থেকে আসে, কার এত বড় সাহস? আমি টেনে বের করবো কিভাবে ওই চামচাগুলোকে নিজের ক্ষমতার জোর দেখায় জবরুল আহমেদ। তুহিন শান্তভাবে বলে, আমি পুলিশের খবর দিয়েছি, গাড়ির নাম্বার ট্র্যাক করেছে ওরা। সময় লাগবে, তবে ওরা আবার কল করবে নিশ্চিত। তুই শুধু টাকা রেডি রাখ, কারণ কিছুক্ষণের জন্য হলেও টাকাটা দেখিয়ে ওদের মাইন্ড ডাইভার্ট করতে হবে। দর্শন ধীরে ধীরে পেছনে হাঁটতে হাঁটতে দেয়ালের দিকে মাথা ঠেকায়। এক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তারপর চোখ খুলে বলে, ওরা যদি ভাবে টাকা দিয়ে সব মিটে যাবে, ভুল ভাবছে। আমি ওদেরকে একটা একটা করে সবাইকে নিজ হাতে শেষ করে দেব। ওরা জানে না কার আমানতে চোখ দিয়েছে। তুহিন কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ এই মুহূর্তে দর্শনকে থামানো অসম্ভব। পুরো বাড়িটা ভারী হয়ে আসে, যেন কেউ নিঃশ্বাস ফেলে তাকিয়ে আছে। শোভা অদৃশ্যভাবে ওদের মাঝে, বিশেষ করে দর্শনের সামনে। ঘড়ির কাঁটা রাত 10টার ঘর ছুঁই ছুঁই করছে। হঠাৎ দর্শনের ফোনটা বেজে ওঠে, এক অজানা নম্বর। দর্শন ফোন কানে নিয়ে বলে, কে? ওপাশ থেকে কর্কশ এক গলা, ভদ্র ভাষায় বলছি, 50 লাখ টাকা রেডি রাখ। মেয়েটা এখনও ভালো আছে, কিন্তু বেশি চালাকি করলে ওর শরীরে হাড় গুনতে হবে। লোকেশন দিলে পৌঁছাবি, শুধু টাকা হাতে নিয়ে একা আসবি। দর্শন সামনের চেয়ারে লাথি দিয়ে চেঁচিয়ে বলে, তুই যদি একটা আচরও দিস আমার বউয়ের গায়ে, তাহলে তোর শরীরের মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবো। চাচাস না ভাই, তোর জন্য শুধু টাকা আর আমাদের জন্য একটা লেনদেন। এবার ঠিক মতো চলে আয়, না হলে মেয়েটা তোর হাতে ফিরবে না। কল কেটে যায়। দর্শন ফোনটা হাতের মুঠোয় এমন করে ধরে যেন সেটা ভেঙে ফেলবে। তুহিন এগিয়ে এসে বলে, লোকেশন বলল না। বলবে, আবার কল আসবে। দর্শন দাঁতে দাঁত চেপে ধরা প্রতিজ্ঞা করে, আমি ওদের কাউকে ছাড়বো না। আমার বউয়ের দিকে যার যার নজর পড়বে, তাদের নজর আমি আগুনে ঝলসে দিব। শোভা চোখ খুলতেই চারপাশের অন্ধকারে ঝাপসা কিছু দেখতে পায়। তার মুখে কাপড় বাঁধা ও হাত বাঁধা। ঘরটা ভাঙা, কোনো গুদামঘর মনে হচ্ছে। পাশে একটা মোটা লোক ফোনে কথা বলছে। শোভা আরও শুনতে পায় তার নাম, দর্শনের নাম, টাকা ও পুলিশ, সব কিছু। কিন্তু সে কিছু করতে পারে না, কেবল চোখ বুজে ফেলে। ভরসা আছে একজনের উপর, দর্শন। রাত 11:30। লোকেশন অনুযায়ী দর্শনের গাড়ি গিয়ে থামে একটা পুরনো চাতালে। সঙ্গে তুহিন আর দূরে দাঁড়িয়ে থাকা পুলিশের দল। সাবধানে এগোয় সবাই। জায়গাটা নির্জন, বাতাসে ভিজে গন্ধ, যেন কিছু পুড়ে ফেলা হয়েছে সাম্প্রতিক। দর্শন সেদিকে তাকায়, চোখে পাগলতা। আশেপাশে চোখ বুলিয়ে দেখে একটা পরিত্যক্ত কাঠের চেয়ার, পাশে ছেঁড়া কালো কাপড়, শোভার গায়ের বোরকা। শোভা? দর্শনের গলা ফেটে যায়। তুহিন এসে বলে,
এখানে কেউ নেই, ওরা পালিয়েছে। সম্ভবত পুলিশ লোকেশন ট্র্যাক করেছে, জেনে গেছে আমরা আসার আগেই সরিয়ে ফেলেছে। পুলিশ অফিসার এগিয়ে এসে বলে, আমরা গোপনে ট্র্যাক করেছিলাম, কিন্তু ওরা আমাদের ফাঁকি দিয়েছে। মোবাইল এখন বন্ধ। ইন্টেলিজেন্সি বলেছে ওরা ঢাকা ছেড়েছে, যশোরের দিকে যাচ্ছে। দর্শন দুহাত মুঠো করে দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে নিচু গলায় ফিসফিস করে, ওরা আমার বউয়ের গা থেকে বোরকা ছিঁড়ে নিয়েছে। যে হাত আমার বউয়ের শালীনতা হরণ করতে চেয়েছে, সেই হাত আমি টুকরো টুকরো করে কুমির দিয়ে খাওয়াবো। তুহিন দর্শনের দিকে তাকায়, দর্শনের চোয়াল শক্ত, চোখ লাল। দর্শন গর্জে ওঠে, আমার সবকিছু কেড়ে নিলেও আমি কিচ্ছু বলতাম না, কিন্তু যেই শোভাকে কেউ ছোঁবে আমি তার বংশ শেষ করে দেব। এবার কারা মরবে জানিয়া, কিন্তু যেই আমার হাতের নাগালে আসবে সেই বাঁচবে না। পুলিশ অফিসার কিছু বলতে গিয়েও চুপ করে যায়, কারণ এই গলায় কোনো হুমকি নেই, এই গলায় মৃত্যুদণ্ডের ঘোষণা বাজছে। তুহিন ধীরে বলে, দর্শন প্লিজ, প্ল্যান করে এগোতে হবে। ওরা এখন সতর্ক হয়ে আছে, তুই ভুল করলেই ভাবি। দর্শন ঠোঁট নড়ে না, কিন্তু চোখের ইশারা দিয়ে থামিয়ে দেয় তুহিনকে। ধীরে ধীরে কর্কশ কণ্ঠে কথা বেরোয়, আমি যদি মরেও যাই, আগে ওদের সবাইকে টেনে কবরের নিচে নামাবো। শোভা এখন আমার হৃৎপিণ্ড, ওকে হারালে আমার কিছুই আর হারাবার নেই। তুহিন দেখছে রাগে ক্ষোভে এক বিধ্বস্ত স্বামীকে, যে এতদিন সহ্য করতে পারত না কোনো নারীকে, বিয়ের পর বউকেও মানতে পারে না, কিন্তু যেই একবার বউয়ের টান অনুভব করেছে, সেই তার মাঝে উন্মাদনা তৈরি হয়। দর্শন গর্জে উঠে বলে, যশোরে যেতে হবে আমাদের। আবারও মুখোমুখি হব ওই মহিলার, যার জন্য আমার শৈশব মরে গেছে, কিন্তু আমার বর্তমান শেষ করতে দিব না। মিসেস ফারহা, ইউ হ্যাভ টু ফেস মি। আজ দেখা যাচ্ছে মায়ের প্রতি সন্তানের ক্ষোভ না, ঘৃণার সাথে যুদ্ধের প্রস্তুতি। সন্তানের কাছে মা একজন আদর্শ ব্যক্তি, মায়ের অবদান একজন সন্তানের কাছে সবার উপরে। কিন্তু এই দর্শনের বেলাতেই যেন ভিন্নতা। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ঝামেলা সৃষ্টি হয়েছিল, কিন্তু ভুগতে হয় এক বাচ্চা ছেলেকে। মা তো তার বাবাকে ভালোবাসত না, তাহলে তাকে কেন ছেড়ে গেল? একবারও কি তার কথাটা ভাবল না? ওই একটা মহিলার জন্য আজ নারীদের ঘৃণা করে। যখনই একজনকে ভালোবাসতে শুরু করেছে, তখনই যেন আবারও সেই মা মাধ্যম হয়ে তার পথের কাটা হয়ে গেল। গাড়িতে বসে হাত মুঠ করে দর্শন জানালার দিকে চোখ রেখেছে। দিজার সামনে বসা, পাশে গাড়ি চালাতে ব্যস্ত তুহিন। দিজার চোখ কিছুক্ষণ পরপর দর্শনের দিকে। বাড়িতে কল করে জানানো হয়েছে ওরা আসছে আজকে। শোভাকে কিডন্যাপ করা হয়েছে। দিজার সব থেকে বেশি ভয় লাগার কারণ দর্শনের পাশে রিভলভার, যেটা লাইসেন্স প্রাপ্ত। দর্শনের ক্ষমতা দেখে দিজার গা কেঁপে উঠল। এমনিতে ভীষণ রাগী, তার উপর কিনা রিভলভার কাছে রাখে। পুলিশগুলো আবার দর্শনের বাম হাত। শামীম রাতে ঘুমোতে পারছে না, দ্রুত মৃত্যু ও মৌলিকে নিয়ে ছুটে গেল ফরাজি বাড়িতে। দাদাজান সোফায় বসে আছেন, দুশ্চিন্তা তার মাথায়। কারো চোখে ঘুম নেই। বাচ্চা মৌলি কান্না করে বলে, পিপি পিপি। মিতু বুকে জড়িয়ে আগলে রাখছে। শামীমের থেকে শুনেছে শোভাকে কেউ খুন করে দেবে, মিতুকে বলেছিল, কিন্তু ঘুমন্ত মৌলি উঠে বসেই শুনে নেয়। খুন কি এটা বোঝে মৌলি। মিতু ভয় দেখায় যে একা বাইরে গেলে বাজে লোকেরা খুন করে দেবে, তাই এই শব্দটা শুনেই কান্নায় ভেঙে পড়ে মৌলি। শামীম বিধ্বস্ত হয়ে আছে, মায়ের মুখ ভেসে আসছে চোখের সামনে। মাকে স্মরণ করে কান্না করে দিয়ে বলে, মায়ের আনামত রক্ষা রাখতে পারলাম না। দিদার এসে শামীমের কাঁধে হাত রাখে। দীপ্ত ফরাজি নিজের কপালে হাত দিয়ে মাথা নত হয়ে আছেন। তার অতীত তার সন্তানদের ক্ষতি করে দিল। শুনেছে তার রাগী গম্ভীর ছেলেটা আজ কিভাবে পাগলামি করেছে। তুহিন তো এটাই বলে দেয়। দর্শন হয়তো পাগল হয়ে যাবে ভাবিকে না পেলে। আসলে তাই হলো। পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে ওয়ার্নিং দেয়, যদি আমার বউয়ের গায়ে একটা আঁচড় লাগে, আমি সব কটাকে শেষ করে দেব। কোনো জেলের ভাত দেওয়ার ব্যবস্থা করব না। সোজা কুমিরের মুখে যাবে এক একটা শরীর। পুলিশরাই ভয় পেয়ে বলে, কিন্তু দর্শন ভরসায় নেই। সে তার মতো খোঁজ চালাবে। দাদাজান একটু ভরসা পেয়েছিলেন নাতিটা তার সুখের সংসার করবে ভেবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। ভোরবেলা ঝুমঝুমপুর ছাড়িয়ে যশোরের মধ্যে এলো গাড়ি। দর্শন এখনও চেয়ে আছে। সারা রাস্তা বাইরে চোখ বুলিয়েছে যদি কোথাও কিছু নজরে আসে, কিন্তু আসেনি। এটাই স্বাভাবিক যে আসবে না, কিন্তু আশা তো থাকে অনেক।
এই ভোরবেলা বাড়ির সামনে গাড়ির জোরে হর্ন বাজাতে থাকে বলে মিসেস ফারহা ও বাড়ির সকলে উঠে পড়ে। বাড়ির মধ্যে বন্দুক হাতে ঢুকল দর্শন। মিসেস ফারহা হামি তুলে মুখে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে বাইরে এলো। এসে দেখে দর্শনকে, সাদা শার্ট, কালো জিন্স, চোয়াল শক্ত ও হাতে রিভলভার। জবরুল আহমেদ আসলেন মিসেস ফারহার সাথে। মৃদু হেসে তাকালেন দর্শনের দিকে, কিন্তু দর্শন এখনও চোয়াল শক্ত করে আছে। জবরুল আহমেদ কিছু বলতে যাবে, তার আগে দর্শন এই হলরুমে থাকা প্রত্যেকটি দামি জিনিসের দিকে চোখ দেয়। দেয়াল টিভিতে চোখ রেখে সেখানে শুট করে। টিভির কাঁচ ভেঙে গড়িয়ে গেল। সবাই কেঁপে উঠল। টিভির পাশে থাকা দামি অ্যাকোয়ারিয়ামটিও গুলির আঘাতে টুকরো টুকরো হয়ে গেল। মাছগুলো লাফাচ্ছে পানি না পেয়ে। উপরে ঝাড়বাতিতে শুট করে দেয় টানা 3-4টে। অতপর ঝাড়বাতি খুলে পড়ে যেতে নেয় মিসেস ফারহার ওপর। জবরুল আহমেদ সরিয়ে নেন মিসেস ফারহাকে। হুঙ্কার ছেড়ে দর্শনের উদ্দেশ্যে বলেন, মাস্তানি হচ্ছে, আমার বাসায় এসে পুলিশ দিয়ে দেব। দর্শন হাত উঁচিয়ে কলার চেপে ধরে টেবিলের সাথে তার দেহটা মিশিয়ে গলা চেপে ধরে শাসিয়ে বলে, অন্যের বইয়ের দিকে নজর দেওয়ার স্বাদ পেয়েছিস, কিন্তু শাস্তি পাসনি, তাই আমার বইয়ের দিকে নজর গেল তোর। এখন ভুগবি শাস্তি কাকে বলে। মিসেস ফারহা অবাকের সাথে বলেন, তোমার বউয়ের দিকে নজর মানে? মানুষের বাড়িতে হামলা করো কোন সাহসে? দর্শন তাকালো না মিসেস ফারহার দিকে, বরং দৃষ্টিতে ঘৃণা ফুটিয়ে বলে, আপনার ভালোবাসার স্বামী যখন আমার বউকে পুরো ভার্সিটির সামনে থেকে উঠিয়ে এনেছে, তখন মনে ছিল না এই দর্শন ফারাজি কোনো নষ্টা মানুষের সামনে আসতে চায় না, কিন্তু তাকে যখন আনা হয় তার ফল কতটা ভয়াবহ এটাও দেখানো হয়। তুমি ওর বউকে তুলে এনেছো? মিসেস ফারহা প্রশ্ন করলেও উত্তর পায় না। দর্শন এক লাথি মেরে জিজ্ঞাসা করে, বল আমার বউ কোথায়? মিসেস ফারহা ধমক দিয়ে বলেন, ভদ্রতা শেখোনি নাকি? এভাবে কেউ আচরণ করে? দর্শন এবার চোখ লাল করে চাইল মিসেস ফারহার দিকে। অতপর ঝাঁঝালো কণ্ঠে বলে, আমাকে ভদ্রতা শেখাতে যার প্রয়োজন সেই অভদ্র মহিলা ছিল পরকীয়ায় লিপ্ত। আপনি কিনা খুঁজছেন আমার ভদ্রতা? মিসেস ফারহার মুখ বন্ধ হয়ে গেল। আশেপাশের সবাই দেখছে তাদেরকে। পুরো পরিবারের সামনে মিসেস ফারহার মাথা নিচু হয়। দর্শন আরও একটা লাথি মারে জবরুল আহমেদের পেটে। গলার উপর পা রেখে পিষে ধরে বলে, আজকে তো নিঃশ্বাস চলে যাবে, তবুও ছাড়বো না আমি তোকে। তোর জন্য আমার বইয়ের গায়ে ওরা আঁচড় দিয়েছে, তুই আজ শেষ। জবরুল আহমেদ হাত উঠিয়ে অনুরোধ করে বলেন, আমাকে মাফ করে দাও, আমি বলছি ওই মেয়েটা কোথায়, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। দর্শন ছেড়ে দিল। জবরুল আহমেদের গলা থেতলে গেল। তিনি উঠতে পারছেন না। তাই দেখে দর্শন গলা উঁচিয়ে ডাকে, অফিসার। অফিসার আসতেই সবাই আহামক। সাথে পুলিশটাও ক্রাইম করতে পারছে দর্শন। তার ক্ষমতা তাহলে এত। দর্শন আদেশ দেয়, ওর কলার ধরে টানতে টানতে নিয়ে চলুন। অফিসার নিয়ে গেল জবরুল আহমেদের কলার ধরে। পুলিশ চলে গেলে দর্শন একবার তাকালো মিসেস ফারহার দিকে। হুকুম করে বলে, কালকের মধ্যে বাড়িটা ফাঁকা করবেন। এই বাড়ি নিলামে যাবে। আমার বউকে কিডন্যাপ করে 50 লাখ টাকা দাবি আমি দেখিয়ে দেব। দর্শনের হুকুমে হিসাব করা হচ্ছে বাড়ির সকল অবৈধ কাগজ ও দামি জিনিসের। সবকিছু যে ঘুষের টাকায় তার প্রমাণ বের করা হবে সরকারি কর্মকর্তা দিয়ে। তার আগে বাড়িটা ফাঁকা করার অনুমতি এলো। মিসেস ফারহা সোফায় বসে নিজের কপাল চাপড়াচ্ছেন। মনে করলেন সেদিনের সেই অপমানের কথা, যেটা তার ছেলেকেও করেছিলেন। যে পুরুষের মধ্যে থাকে না সাহসিকতা, যে পুরুষ মিনমিন করে, তার সাথে সংসার করে কিভাবে? একটা কথা বললে মাইনকা পুরুষের মতো রাজি হয়, কেউ অপমান করলে বলদের মতো অপমান হয়ে ফিরে আসে। যা একটু বয়স মানিয়ে চলতাম, এখন দেখে পরিবেশে চলাও যায় না। ছেলেটাকেও তো ওরকম বলদ বানাচ্ছে। বাপ বেটা দুজনেই বলদের কারখানা। আমি পাগল হয়ে যাব। তার আগেই বিদায় নিলাম। কা পুরুষ বাপ বেটা গলা ঝুলিয়ে সংসার করুক। আজ নিজের কথাগুলো নিজের কানে বাড়ি খাচ্ছে। কর্মফল ভোগ করছেন তিনি। তারই ছেলে প্রতিশোধ নিলেন আজ। কাউকে আঘাত করলে তা কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসবেই। আজ নিজের জীবন দিয়ে বুঝতে পারল সন্তানেরও জানে মা বাবার পাপের শাস্তি দিতে। জবরুল আহমেদের নির্দেশে দর্শনকে একটি পুরনো কুঠুরির সামনে এনে দাঁড় করানো হলো। দরজাটা আধখোলা। ভেতর থেকে মাঝে মাঝে চাপা গোঙানির শব্দ ভেসে আসে। দর্শনের মুখটা কঠিন হয়ে আসে।
সে ধীরে ধীরে ভিতরে পা রাখে, চোখ আটকে যায় সামনের দৃশ্যটায়। শোভা এক কোণে পড়ে আছে অজ্ঞান হয়ে, হাত পা বাঁধা, শরীরে রক্ত ভেসে যাচ্ছে, পিঠ বেয়ে রক্ত ঝরছে, চোখ বন্ধ। আর তার সামনে দাঁড়িয়ে থাকা একজন লোক ঠান্ডা মস্তিষ্কে চাবুক তুলছে আরও একটা আঘাত করার জন্য। চাবুকটা ঠিক তখনই নামতে যাচ্ছিল, অমনি কর্কশ কণ্ঠে ভেসে আসে। থাম। বজ্রকণ্ঠে চিৎকার করে ওঠে দর্শন, এক লাফে এসে চাবুক ওলার হাত চেপে ধরে। মুহূর্তে তার চোখ রক্তিম হয়ে ওঠে। দর্শন ঘৃণা ভরা কণ্ঠে বলে, এই হাত দিয়ে তুই ওকে মেরেছিলি, ওর শরীর থেকে রক্ত ঝরেছে, আর তুই দাঁড়িয়ে আনন্দ নিচ্ছিস। এবার তোর থেকে আমি আনন্দ নেব। লোকটা কিছু বলার আগেই দর্শনের খুশিতে সে উল্টে পড়ে যায়। তারপর একের পর এক ঘুষি, লাথি, এক পশুর মতো ঝাঁপিয়ে পড়ে দর্শন। পুলিশরাও চুপ করে আছে। তারা যে সরকারের আইন মানে, সেই সরকারের কাছে দর্শন টাকা দিয়ে আইনকে কিনে নিতে পারে 2 মিনিটে। কারণ দর্শনের হাতে বড় বড় লোক আছে, যারা দর্শনের সাথে ইনভেস্ট করে বিজনেস করে। এগুলো রাজনীতির আলাদা দিক। দর্শন প্রতিটা আঘাতের সঙ্গে চিৎকার করে বলে, আমার বউয়ের গায়ে হাত দেয়, আজ তোর হাত ভেঙে যাবে। রক্ত ঝরিয়েছিস ওর শরীর থেকে, এখন তোর শিরা আমি কেটে দেব। লোকটা করুণ আর্তনাদ করে, কিন্তু দর্শনের ক্রোধ তখন আগুন হয়ে জ্বলছে। পাশে থাকা ধারালো ছুরি নিয়ে সত্যি কেটে দিল হাতের শিরা। দৃশ্য দেখে কেঁপে উঠল দিজা, ভয়তে চোখ বন্ধ করে নেয়। তুহিন এগিয়ে এসে দর্শনকে থামাতে চায়, কিন্তু পাগল ক্ষেপে আছে। মেয়েতে ঘৃণা জন্মানো ছেলেটি কিভাবে বউ পাগল হয়ে গেল বুঝতে পারছে না। দর্শন আরও এক ঘুষি মেরে বলে, ওর প্রতিটা ক্ষত এখন আমার শোধ নিতে বাধ্য করবে। লোকটা নিস্তেজ হয়ে পড়তেই দর্শন ছুটে যায় শোভার কাছে। হাঁটু গেড়ে বসে ধীরে ধীরে শোভার বাঁধা হাত খুলে দেয়। শোভার নিস্তেজ মুখটা কোলে তুলে নেয়। মাথায় কাপড় নেই, শোভার লম্বা চুলগুলোর নিচের দিকটা রক্তে ভিজে আছে। দর্শনের বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে, বুকের সাথে মিশিয়ে নেয় শোভাকে। দর্শন কাপা গলায় ফিস ফিস করে ডাকে, শোভা, এই শোভা, চোখটা খোল, আমি এসেছি। তোমার দর্শন ফারাজি রাগী গন্ডার বদমেজাজি এসেছি। শোভার সারা শব্দ না পেয়ে আবারও বলে, দেখো, আর কেউ তোমায় ছুতে পারবে না, আমি আছি, আমি তো আছি। শোভার কপালে আলতো করে আঙুল ছুঁয়ে দেয় দর্শন। এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। ঘর জুড়ে তখন কেবল দর্শনের শ্বাস ফেলা আর আর্তনাদ। দিজা ওর ভাইকে দেখে কান্না করে দেয়। ভাবির প্রতি ভাইয়ের এই ভালোবাসা দেখে কান্না আসলো। পাষাণ লোকের মনেও ভালোবাসা জন্ম নিয়েছে। যে মেয়েকে নিজের জীবনে রাখতে চায় না, তার জন্য আজ হাহাকার। দর্শন এখনও ডেকে চলেছে, কোনো মতে সারা শব্দ নেই। পানি ছিটানো হলো, তাও উত্তর নেই শোভার। দর্শন এবার কর্কশ কণ্ঠে বলে, বুঝেছি আমি, যতক্ষণ না তোমাকে থাপড়াবো তুমি সাড়া দেবে না। তোমার স্বভাব তো আমাকে পাল্টা আঘাত করা, তাহলে আজ তাই হোক। বলেই দিল শোভার গালে থাপ্পড়। দর্শন আশা নিয়ে আছে শোভা তাকে পাল্টা আঘাত করবে, কিন্তু করলো না। দর্শন হুঙ্কার ছেড়ে বলে, হ্যাঁ মেয়ে, কানে কথা যায় না? কথা বলতে বলছি তো, মরার মতো ঘুমাতে বলিনি। আমার কথা না শুনলে কিন্তু আমার খুব রাগ হয়। কথা বলো আমার সাথে। কি হলো, মুখ খোলো না কেন? উত্তর দাও আমার কথার। কাজ হচ্ছে না। শোভা নিস্তেজ হয়ে আছে। না পেরে দিজা এগিয়ে এসে দর্শনের হাত ধরে বলে, ভাইয়া, মাথা ঠান্ডা করো, ভাবিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দর্শন অতি দ্রুত শোভাকে কুলি নিয়ে গাড়িতে উঠল। তুহিন ড্রাইভ করে। কুইন্স হাসপাতালে এসে গাড়ি থামায়। পারুল বেগমকে জানিয়ে দেয় দিজা। সবাই মিলে ছুটে আসে হাসপাতালে। শোভার অপারেশন চলছে। বাইরে দাঁড়িয়ে আছে দর্শন, তুহিন ও দিজা। বাকিদের পুলিশ ধরে নিয়ে গেছে। পারুল বেগম এসে দেখেন দর্শনের বুকে রক্ত, সাদা শার্ট লাল রক্তে ভরে গেছে। পারুল বেগম এগিয়ে এসে ছুতে নেবে। দর্শন তাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ও বলেছিল যেদিন আমি সম্পর্কের মূল্য বুঝবো সেদিন আমি পাল্টে যাব। আমি পাল্টে গেছি, কিন্তু আজকের দিনের জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে পাল্টাতে চেয়েছে ঠিক আছে, কিন্তু আমার থেকে বিদায় কেন নিতে চায়? শামীম রক্ত দেখে ওখানেই থমকে পড়ে যায়। দিদার সামলে নিয়ে এক কোণায় বসিয়ে দেয়। মিতু নিজেকে শক্ত রাখে। এই সময় তাকে ভেঙে পড়া যাবে না। মৌলি একটু থেমেছিল, কিন্তু এখন আবার কান্না করে। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলেন। চোখে গভীর চিন্তার ছাপ নিয়েই বলেন, ওনাকে প্রচণ্ডভাবে অমানসিক আঘাত করা হয়েছে। শরীরের চাবুকের দাগ একাধিক জায়গায়, পিঠটা প্রায় ছিন্ন ভিন্ন, রক্তক্ষরণ হয়েছে প্রচুর। শরীর
এতটাই দুর্বল যে জ্ঞান ফেরাতে অনেক সময় লাগবে। একটু থামলেন, তারপর কপাল মুছতে মুছতে আবার বলেন, আমরা জরুরি ভিত্তিতে রক্ত দিয়েছি, তবে এখনও কিছু বলা সম্ভব না। স্পাইনাল কর্ডের কাছেও আঘাত আছে। আমরা আরও কিছু টেস্ট করছি, মানসিকভাবেও উনি চরম